দর্শকদের শুভেচ্ছা দিয়ে এই পর্বের টিভিএস মার্কেট শুরু করছি আমি মাহফুজুল্লাহ বাবু। আজকে আমাদের টপিক হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন ক্যাপিটাল মার্কেট, এবং আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে এসছেন দেশে প্রাইভেট সেক্টরের প্রথম অ্যাসেট ম্যানেজার জনাব ইয়ার সাইদ। ওনারা 1999 সালে আইসিবির পর প্রথম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করেছিলেন, এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ওনাদের শুরু থেকেই ভিশন অ্যান্ড এজেন্ডার মধ্যে আছে আর কি। ওনারা সম্প্রতি একটা বড় পরিকল্পনা নিয়ে নেমেছেন যাতে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে পুঁজিবাজারে আনে, অতি ক্ষুদ্র, শুধু ক্ষুদ্র না। এবং আমরা ওনার কাছ থেকে শুনি। সাইদ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা প্রথমে শুনবো আপনি আপনার এই প্রাইভেট সেক্টরে অ্যাসেট ম্যানেজমেন্ট শুরু করার গল্পটা। আপনি মাল্টিল্যাটারাল এজেন্সিতে ছিলেন, বিভিন্ন দেশে কাজ করেছেন, এটা দিয়ে শুরু করবেন। এটা অনেকটা প্যাশনে হয়েছিল অ্যাকচুয়ালি। ঠিক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে দেখলে হয়তো সে সময় আসা হতো না। আপনারা জানেন যে 1996 সালে আমাদের বাজারে একটা বড় বিপর্যয় ঘটে যায়, তখন একটা রিফর্মস প্রোগ্রাম নেওয়া হয়, এটা এডিবির অধীনে। তো সেখানে কিছু শর্ত ছিল যে প্রাইভেট সেক্টরের জন্য, যেমন মার্চেন্ট ব্যাংক কনসেপ্টটা আসলো, ক্রেডিট রেটিং কোম্পানি, ব্রোকারেজ হাউসগুলোর কর্পোরেটাইজেশন, সাথে সাথে এই মিউচুয়াল ফান্ডটাকেও প্রাইভেট সেক্টর ম্যানেজমেন্টে নিয়ে আসা। তো আমরা ওই সুযোগটা গ্রহণ করি। আমাদের উদ্যোক্তা যারা আছেন তারা বেশিরভাগই ছিলেন এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি, এবং সবাই প্রফেশনাল, কারো কেউ ব্যবসাদারি না। তো আমরা এটা প্যাশন হিসেবে নিলাম যে বাংলাদেশের প্রথম প্রাইভেট মিউচুয়াল ফান্ড ছাড়ি কিনা। আমি ওই সাবজেক্টেরই লেখাপড়া করা, ওই সাবজেক্টেরই কাজ করেছি। তো বাংলাদেশে আমরা ওই প্রথম উদ্যোগটা নিই, এবং ব্যাপকভাবে এটা আমরা সমর্থন পাই, আমাদের রেগুলেটরদের কাছ থেকে পাই, সরকারের কাছ থেকে পাই। এবং 1999 সালে আমরা দেশের প্রথম প্রাইভেট মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট গ্যারান্টিড মিউচুয়াল ফান্ড ছাড়ি। এটার ক্যাপিটাল গ্যারান্টি ছিল। সেই যাত্রা শুরু। তারপরে 10 বছর আমরা এককভাবেই, আমরাই মাত্র ছিলাম একটা প্রাইভেট। 2008-09 দিকে আরও কিছু প্রাইভেট কোম্পানি আসে, এখন 50-এরও অধিক অ্যাসেট ম্যানেজার কোম্পানি আছে। তো এটা নিয়ে আমরা গর্ববোধ করি যে আমরা যে পথ দেখিয়ে শুরু করেছিলাম সেটা এখন অনেক বড় হয়েছে, কিন্তু তারপরে অনেক কিছু করার বাকি আছে। আমরা মনে করি আমাদেরও এখানে অবদান রাখার সুযোগ আছে, সেই জন্য আমরা অনেকদিন পরে একটা নতুন মিউচুয়াল ফান্ড নিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের দুটো মিউচুয়াল ফান্ড, ওই যেটা প্রথম মিউচুয়াল ফান্ড ছিল এইমস ফার্স্ট, ছাড়াও আমরা গ্রামীণ ব্যাংকের স্পন্সরশিপে গ্রামীণ ওয়ান, এই দুটো রিডেমশন হয়ে গেছে, এবং আমরা প্রায় 5-7 গুণ টাকা ফেরত দিতে পেরেছি। এখন গ্রামীণ 2 অ্যান্ড রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির আরেকটা মিউচুয়াল ফান্ড, এই দুটো স্কিম স্টক এক্সচেঞ্জে এটা বেচা বিক্রি হচ্ছে। আমাদের প্রথম ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আমরা নিয়ে আসছি, যেটা ট্রাস্টেড হয়ে গেছে এবং প্রাথমিক কাজগুলো হয়ে গেছে। এটাও গ্রামীণ ব্যাংক স্পন্সর করছে। এটার প্রসপেক্টাস এখন এসএসসিতে রয়েছে, এসএসসির অ্যাপ্রুভাল পেলেই এটা পাবলিক সাবস্ক্রিপশনে চলে যাবে। তো এটা বিশেষত্ব হলো যে আমরা এইখানে বাংলাদেশে আপনারা দেখবেন যে ফিনান্সিয়াল ইনক্লুশন ব্যাংকিং সেক্টরে ব্যাপকভাবে হয়েছে, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, কিন্তু ক্যাপিটাল মার্কেটে সেরকমভাবে এটা হয়নি। আমাদের এই নতুন মিউচুয়াল ফান্ড, যেটার নাম গ্রামীণ ব্যাংক এইমস ফার্স্ট ইউনিট ফান্ড, এটা ওপেন এন্ড ফান্ড, এর মাধ্যমে আমরা এই ফিনান্সিয়াল ইনক্লুশনের কাজটা শুরু করতে যাচ্ছি প্রথমবারের মতো। তো যা হয়, প্রথমবারে হলে অনেক কিছু এক্সপেরিমেন্টাল থাকে, অনেকটা ধ্যান ধারণার বশবর্তী হয়ে আসতে হয়, এবং আস্তে আস্তে সেই যে সমস্যাগুলো সেগুলোকে অতিক্রম করতে হয়। তো আমরা অনেক দূর এসেছি। এই ফান্ডটা আসলে আপনারা দেখতে পাবেন যে একটা ব্যাপক, আমি প্রসপেক্টাসে দেখলাম মাইক্রো সেভার্স গ্রোথ স্কিম। জি জি, আমাদের ফান্ডটার টার্গেট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে। আচ্ছা, আমরা যেটা বলি, আমাদের অনুধাবন হচ্ছে যে আমাদের ক্যাপিটাল মার্কেটে আমরা খুব শর্ট সাইটেড কাজ করছি। মানে আসলে এত উত্থান পতন, যেমন ধরেন এখন একটা ওই ফ্লোর প্রাইস দেওয়া আছে, তো এটা তো স্বাভাবিক না, এটা অস্বাভাবিক, এটা চিরস্থায়ী হতে পারে না। তো এইখানে আমাদের খুব ব্যতিব্যস্ত থাকতে হয়। এই উত্থান পতন, ভলাটিলিটি যদি বলি, আনস্টেবিলিটিও আছে এখানে, প্রচুর রিউমার মঙ্গারিং হয়, ইনসাইডার ট্রেডিং হয়। আমাদের এখন অনেক মেকানিজম হয়েছে এগুলাকে আটকানোর, তারপরেও যারা এগুলো করে তারা অনেক ইন্টেলিজেন্ট, কাজে রেগুলেটরও ব্যস্ত থাকেন। ওনারা যে বড় কিছু রিফর্ম কিছু করবেন তার চেয়ে এইগুলোকে সামলাতেই বেশি সময় চলে যায়। সো আমাদের যে পলিসি ইনসেন্টিভগুলো যদি আমরা দেখি বিভিন্ন সময় মার্কেটের উত্থান পতনে এসছে, তা বেশিরভাগ দেখা যাবে যে 3টা ক্ষেত্রে গেছে। এক হলো যে আমাদের একটা, আমরা সমস্যারে বিভিন্ন সময়ে আওয়াজ তুলি যে কালো টাকা সাদা করার একটা জায়গা বোধহয় ক্যাপিটাল মার্কেট। এখন ধরেন যারা কালো টাকা করে তারা তো অনেক বুদ্ধিমান,
এবং এই টাকার প্রতি তাদের মায়াও থাকে না। কাজে এই যে এটা হয় শর্ট লিভড, তারা আসে কিছু সুযোগ সুবিধা নেয়, কিন্তু তারা আসলে যে জায়গায় টাকাটা নিয়ে যাবে পরবর্তীকালে হয়তো লাভ সহই সেখানে নিয়ে যায়, লোকসান হলেও তাদের কিছু একটা যায় আসে না, কারণ এটা তো সেরকম টাকা না। দ্বিতীয় হলো আমরা ব্যাংকের সারপ্লাসের দিকে তাকিয়ে থাকি। এখন ব্যাংক তো উঠানামা করে, বাজারের গতি প্রগতি, ব্যবসা বাণিজ্য, এখানে অর্থায়নের প্রয়োজন হলে প্রাইভেট সেক্টর ক্রেডিট এখন আমরা জানি বাড়ছে, সেক্ষেত্রে ব্যাংক তখন উইথড্র করে চলে যায়। কাজে এইটাও পার্মানেন্ট কোনো ফান্ড না। তৃতীয় যেটা মারাত্মক হয়, আমাদের অনেক পলিসি সাপোর্ট যায় বা আমরা এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, সেটা হলো মার্জিন লোন দিয়ে, অর্থাৎ বরোড ক্যাপিটাল নিয়ে। এই সবগুলোই কিন্তু বাজারকে আনস্টেবল করে, এটা ডিউরেবল সাস্টেনেবল ফিনান্স নয়। আমরা মনে করি একমাত্র সেভিংস, কষ্টার্জিত সঞ্চয়কে যদি আমি বিনিয়োগে রূপান্তর করতে পারি, এটাই সাস্টেনেবল হবে। তো আমরা সেখানেই ফোকাস করছি, যেখানে আমাদের মিডল ক্লাস, আমাদের মাইক্রো সেভার্স আছে, গ্রামে গঞ্জে ছুটি আছে। তো এইটা উই ডিডন্ট হ্যাভ টু ইনভেন্ট দি হুইল, অলরেডি ব্যাংকিং সেক্টরে এটা ব্যাপকভাবে হয়েছে। আমরা অনেকেই হয়তো এটা জানি না যে এজেন্ট ব্যাংকিং এটা ব্যাপকভাবে গ্রামের বাজারে ব্যাংকে টাকা দেওয়া যাচ্ছে, লোন নেওয়া যাচ্ছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আপনি খেয়াল করে দেখেন যে অল্প শিক্ষিত বা একেবারেই শিক্ষিত না, তারাও কিন্তু এই ডিভাইসটা ইউজ করতে পারছে এবং তারা এম্পাওয়ার্ড ফিল করছে। অনেক গার্মেন্টসের বেতন ভাতা এটাতে যাচ্ছে, মুদির দোকানি তার পেমেন্ট দিচ্ছে। সো আমরা মনে করলাম যে আমাদের ওখানে যেতে হবে, কারণ ক্যাপিটাল মার্কেটে বা পুঁজি বাজারে এই ধরনের ফিনান্সিয়াল ইনক্লুশনটা হয় নাই, আর্থিক অন্তর্ভুক্তি হয় নাই। বাংলাদেশের ব্যাপক জনগোষ্ঠী এর বাইরে রয়ে গেছে। যদি ক্যাপিটাল মার্কেটের কথা বলি, 4-5 লক্ষ বিও অ্যাকাউন্ট অ্যাক্টিভলি ট্রেড করে। তো এই 4-5 লক্ষ বিও অ্যাকাউন্ট তারাই আমাদের ইন্ডেক্স ওঠায় নামায়। তো স্ট্যাবিলিটি সেখান থেকে আসছে না। আমরা সেই জন্যই প্রত্যন্ত অঞ্চলে যেতে চাচ্ছি, আমাদের টার্গেট মার্কেট সেখানে। এখন সেখানে অসুবিধা আছে, তারা তো বড় সঞ্চয়কারী না, সেই জন্য আমরা তাদের জন্য মান্থলি স্কিম, কোয়ার্টারলি স্কিমে করতে চাচ্ছি। 100 টাকা 50 টাকা করে তারা যেন দিতে পারে প্রতি মাসে। হ্যাঁ, প্রতি মাসে, কেউ কোয়ার্টারলি দিল, কেউ ইয়ারলি দিল, কিন্তু এইভাবে দি নাম্বারস আর হিউজ। হ্যাঁ, তাদেরকে আমরা অ্যাট্রাক্ট করা, এবং যেহেতু তারা অতীব ক্ষুদ্র, কাজেই তাদের এই ফান্ডটা নিয়ে নয়ছয় করার কোনো সুযোগ নাই। সো দেয়ার উড নট বি এনি স্পেকুলেটিভ ট্রেডিং। আমরা ভীষণ কনজারভেটিভ হিসেবে করব। হয়তো আমাদের সেই জন্য ডিভিডেন্ড স্ট্রিমটা কম হবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে ব্যাংকে রাখলে সে যা পেত তার চেয়ে যেন একটু বেশি পায়, এবং তার অন্তর্ভুক্তিটা হয়, সেও যেন এই যে ডেভেলপমেন্ট প্রসেস যেটা চলছে তার সুফলটা তারাও যেন ভোগ করে। কর্পোরেট আর্নিংসের একটা অংশ যেন তারা ভাগিদার হয়। সো এই আমাদের ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ব্যাংক, এইমস ফার্স্ট ইউনিট ফান্ডের এটাই। আমি দেখলাম স্পন্সরস পোরশন ইজ হিউজ, 100 কোটি টাকা। রাইট, গ্রামীণ ব্যাংক অলরেডি আমাদের 100 কোটি টাকা দিয়ে দিয়েছে। আমরাও অলরেডি আরও কিছু ফান্ড রেজ করেছি। আমরা একটা ইউনিক মডেল ফলো করি, যে আমাদের যে ইউনিট হোল্ডার আছে অন্য মিউচুয়াল ফান্ডের, তাদেরকে আমরা এন্টাইটেলমেন্ট অফার দিই। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আমাদের এটা অ্যাপ্রুভ করেছে, সেখান থেকে আমরা পেয়েছি। কিছু প্রতিষ্ঠান আছে, কিছু ব্যক্তি আছে যারা আমাদের সাথে কাজ করে, আমাদের প্রতি আস্থা আছে, তারাও প্রাইভেট প্লেসমেন্ট এসছে। আরও অ্যারাউন্ড বোধহয় 25 কোটি টাকা মতো সংগৃহীত হয়েছে, আরও 25 কোটি টাকা মতো পাবলিক থেকে। যেহেতু এটা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, এটা আসলে কোনো সাইজ নাই, চাহিদা মাত্র আমি বিক্রি করতে বাধ্য থাকবো, এবং এটা ইন পারপিচুইটি চলবে। সো আমরা এখানে ইনসেন্টিসাইভ করার জন্য এই যে গ্রুপটার কথা বলছি, আমরা 3 ভাগে আমাদের ইনভেস্টরদের ভাগ করেছি। একটা হলো মাইক্রো সেভার্স, একটা হলো স্মল সেভার্স, আর একটা হলো জেনারেল ইনভেস্টার্স। এবং আমরা পুরোটা ডিজিটাইজেশনে জানতে চাচ্ছি। আপনি জানেন যে সরকারের একটা বড় প্রোগ্রাম ছিল ডিজিটাইজেশন করা, আর্থিক অন্তর্ভুক্তি করা। সেটার সাথে এই আমাদের যে ধ্যান ধারণাটা একটা সুন্দর সম্মিলন ঘটেছে। আমরা প্রথমবারের মতো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলার অলরেডি আমরা চুক্তি স্বাক্ষর করে ফেলছি। মানে আমি আমার কার্ড থেকে সাবস্ক্রিপশনের টাকা দিতে পারবো, ঘরে বসে সাবস্ক্রিপশনের টাকা দিতে পারবেন, পস মেশিনে দিতে পারবেন। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় 11,000 এজেন্ট ব্যাংকের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে। ডাচ বাংলা ব্যাংক, লিডিং ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবং ক্রেডিট কার্ডগুলো ডাচ বাংলার নেক্সাস পাচ্ছি আমরা। সিটি ব্যাংক আমাদের, ডাচ বাংলা আমাদের দিচ্ছে ভিসা কার্ড, গেটওয়ে, আমেরিকান এক্সপ্রেস অ্যান্ড মাস্টার কার্ড।
সো এটাও প্রথমবারের মতো এর মাধ্যমে আসছে। তবে সবচেয়ে যেটা মূলে যে আমরা অলরেডি রকেট অ্যান্ড বিকাশের সাথে সাইন আপ, তারা আমাদের ব্যাকআপ সাপোর্ট দেবে এবং বিপুল আগ্রহে তারা এইসব প্রতিষ্ঠানগুলো কস্ট অফ ট্রানজাকশন কেমন, জাস্ট কিউরিওসিটি থেকে জানা। তো এটা আমাদের এখন শুরু করতে হবে, হ্যাঁ। এবং প্রত্যেক জায়গায় যেহেতু স্মলদের কথা বলছি, দে ক্যানট অ্যাকচুয়ালি ওই যে চার্জেসগুলো যেটা আছে নর্মাল দিতে পারে না। এবং আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি 100 টাকা সাবস্ক্রাইব করার জন্য কেউ আপনার অফিস পর্যন্ত আসবে না, যেতে তারা পারবে, ওখান right? থেকে বসে করবে। এবং আমরা নিজস্ব সফটওয়্যার বিল্ড আপ করে নিয়েছি, ইউনিক আইডি নাম্বার দিচ্ছি সবাইকে। একবার যে আমার এখানে ঢুকবে, আমরা মোবাইল অ্যাপসে চলে গেছি। মোবাইল অ্যাপসে ডাউনলোড করে গুগল প্লে থেকে যে কেউ তার ইনভেস্টমেন্ট করতে পারবে, অ্যাপ্লিকেশনও করতে পারবে, পেমেন্ট করতে পারবে। এবং প্রতিনিয়ত আমরা যেহেতু ডেলি বেসিসে নেট অ্যাসেট ভ্যালু ক্যালকুলেট করব, ডেলি আমরা প্রাইস চেঞ্জ করব। এখন তো উইকলি হয়, ফোর্টনাইটলি হয়, আমরা ডেলি। সো সে তার পোর্টফোলিও ভ্যালুটাও তার মোবাইল ফোনে, স্মার্টফোনে দেখতে পারবে, গ্রামে বসে, বিদেশে বসে, যেখানেই হোক না কেন। সো হিউজ ইনভেস্টমেন্ট প্রয়োজন ছিল আমাদের, আমরা করেছি। টেকনোলজিক্যাল অনেক বাধা ছিল। বড় বাধা এখনও একটা রয়ে গেছে, যেটা নিয়ে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আমাদের প্রস্তাব দিয়েছি। সেটা হলো, বাংলাদেশে আইনে বলা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে হলে সিডিবিএল এ তার বিও অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে। তো এখন ধরেন যে এইসব গরিব বা ক্ষুদ্ররা তো বিও অ্যাকাউন্ট করবে না। আমরা আশা করি এসএসসি আমাদের একটা সমাধান দিবেন। বিও অ্যাকাউন্ট খোলা গেলেও আরেকটা বড় বাধা আছে, বিও অ্যাকাউন্ট খুলতে হলে ব্যাংক অ্যাকাউন্ট লাগে। সো একটা ট্যারিফ ব্যারিয়ার, একটা নন ট্যারিফ ব্যারিয়ার। ট্যারিফ ব্যারিয়ারটা হচ্ছে বছরে 450 টাকা দিতে হবে। এই জায়গায় এমএফএস অ্যাকাউন্ট থাকলে হয়ে যাচ্ছে, মিনিমাম ক্রাইটেরিয়া হিসেবে নিয়ে রাখতে পারে। সেটা বলতে হবে, হ্যাঁ। এখন ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা আছে, ওইটা হলো নন ট্যারিফ ব্যারিয়ার। আমরা যেটা এসএসসিতে বলেছি সেটা হলো অমনিবাস অ্যাকাউন্ট, এটা রাখা যায় কিনা। ওয়ার্ল্ড ওয়াইড এটাই প্র্যাকটিস, হ্যাঁ, যে সবাইকে একত্র করে আমরা একটা সাব রেজিস্টার থাকবে ইলেকট্রনিক, অ্যান্ড এটা আমরা ডেলি রিপোর্টিং করব আসলো, আর সমন্বিতভাবে এই অর্থগুলো সংগ্রহ করা হবে। আমরা আরও কিছু কাজ করেছি, আমরা গিফট ভাউচার নিয়ে আসছি, হ্যাঁ, যে আপনারা এখন মানে জাস্ট এই মিউচুয়াল ফান্ডটাকে প্রমোট করার জন্য এবং মধ্যবিত্তর মধ্যে এটা প্রমোট করার জন্য, যে আপনার বিয়েতে, বার্থডেতে গিফট দেন, ইউ ক্যান গিফট ভাউচার অফ মিউচুয়াল ফান্ড। যিনি এটা পাবেন তিনি এসে ওই যেদিন কিনেছিল গিফট ভাউচারটা, সেই দামই এটাকে তার মিউচুয়াল ফান্ড ইউনিটে আমাদের সাথে কনভার্ট করে ফেলতে পারবে আফটার সাম ফর্মালিটিস। কারণ আপনারা জানেন যে কেওয়াইসি লাগে, নো ইউর ক্লায়েন্ট অ্যান্ড অল দ্যাট। আর আমরা এই যে সেভিংসে আগ্রহী করে তোলার জন্য, যে এটা ফটকাবাজির জায়গা না, আমাদের মিউচুয়াল ফান্ডে যা কিনলাম একটু অমনি বেড়ে গেল, এসে বেচে দিলাম, উই ডোন্ট ওয়ান্ট দিস কাইন্ড অফ ক্লায়েন্ট, অ্যাবসলুটলি। আমরা চাই যারা একটা লক্ষ্য নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সেভিংস করবে, তার সেভিংসটা আমার এখানে রাখবে, যখন তার প্রয়োজন হবে তখন সে টাকা নিয়ে যাবে, ট্রেড করার জন্য নয়। সো আমরা রাখছি ডিভিডেন্ড, যেটা ওটাকে আমরা বলছি লয়্যালটি বেসড ডিভিডেন্ড প্রোগ্রাম। লয়্যালটি বেসড ডিভিডেন্ড প্রোগ্রাম হচ্ছে যে, আমি একটা কথা বলছি, 3 বছর পর্যন্ত যাদের হোল্ডিং আছে, আমরা মনে করেন 10% ডিভিডেন্ড দিয়েছি, সবাই পাবে। 3 বছরের উপরে যার আছে, 3 থেকে 5 বছরের, সে 10.25 পাবে। যে 5 বছর থেকে 7 বছর আছে, সে আরেকটু বেশি পাবে। এরকমভাবে 10 বছর পর্যন্ত আমরা সে 10.5 পাবে। তো যার ফলে প্রপেন্সিটি শেপ, যেমন ঠেকায় বা বিপদে না পড়লে হুট করে না বিক্রি করে আমি জমাইতে থাকি, যেন এটা আমার কাজে লাগে। বিকজ আমরা যাদেরকে টার্গেট করছি তাদের সরকারের তরফ থেকে এখন ধরেন বৃদ্ধ প্রবীণ ভাতা এগুলো আছে, বিধবা ভাতা আছে, তারপরেও এটা তো সবাই পায় না। তো এখন সে যদি নিজে সেভিংস করে, তারও একটা বয়স হয়ে গেলে ওখান থেকে সে একটা লামসাম পাবে, চিকিৎসার সময় পাবে, ছেলে মেয়েদের বিয়ের সময় নিতে পারবে। সেই ধরনের প্রোগ্রাম দিচ্ছি আমরা তাদেরকে। এটাকে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে বা কোয়ার্টারলি বা ইয়ারলি তারা এখানে সেভিংস করতে পারবে। আমরা আশা করছি যে হ্যাঁ, আজকেই আমি শুরু করে দিলাম, কালকেই লাখ লাখ লোক চলে আসবে, তা না। বাট রাস্তাটা, আমরা যেমন প্রথম মিউচুয়াল ফান্ড নিয়ে এসে রাস্তা খুলেছিলাম বেসরকারি কিছু, এখন আমরা মনে করছি এই ফিনান্সিয়াল ইনক্লুশনের রাস্তাটা আমাদের হাত দিয়ে। লক্ষ্য হচ্ছে যে মাইক্রো সেভার্সরা যাতে তাদের ব্যাংকের সেভিংস এর চেয়ে বেটার রিটার্ন পায়, এবং তারা আমাদের যে উন্নয়ন হচ্ছে, যে অগ্রযাত্রা, তার অংশীদার হতে পারে ক্যাপিটাল মার্কেটে। কারণ তাদেরকে বাদ দিয়ে আসলে ক্যাপিটাল মার্কেটের চিন্তা ভাবনা করলে আমরা ওই ক্ষুদ্রই থেকে যাব এবং ভলাটাইলি থেকে যাব। বিরাট বাংলাদেশ একটা অ্যাকচুয়ালি রয়ে গেছে ঢাকা বা চিটাগংয়ের বাইরে। আমরা শুধু যদি এমনি ধরি না কেন, এখন যেভাবে আছে এই ছোট ছোট মফস্বল শহরেও কিন্তু সবাই ক্যাপিটাল মার্কেট নিয়ে কনসার্ন না।
এখানে কি হচ্ছে আমরা অনেক আলাপ করি You sound like Jack Bogle from Vanguard. এক্স্যাক্টলি আমরা পত্রিকায় থেকে বা মিডিয়াতে আমরা স্টক মার্কেট নিয়ে আলোচনা করি, কিছু লোক হয়তো চায়ের টেবিলে করে, কিন্তু আপনি ঢাকার বাইরে যান, একটা মফস্বলে যান, ওখানে ক্যাপিটাল মার্কেট নিয়ে ঢাকা স্টক ইন্ডেক্স কি হয়েছে এটা নিয়ে আলাপ করার লোক খুঁজতে পাওয়া যায় না। আমরা চাচ্ছি আবার যখন আলাপ করে সেটাও খুব রিস্কি। হ্যাঁ, সেটা খুব রিস্কি, সবাই এক্সপার্টের মতো ওপিনিয়ন দিয়ে বসে। এক্স্যাক্টলি। আমি ছোট একটা উদাহরণ দিই যে আমরা যদি আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টর কিন্তু নতুন না, 42 বছর বয়স এটার। 1980 সালে প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড নিয়ে আসে স্বাধীন বাংলাদেশে। আমরা বেসরকারি, আমরাও কিন্তু 23 বছর হয়ে গেছে। সো ওই যে আমরা নবীন এইসব বলে সময় নষ্ট করা আর সময় নাই, আমাদের করতে হলে এখনই করতে হবে, সো দ্যাট ইট পিকস আপ। সো আমাদের সেটাই লক্ষ্য যেন আমরা এটা সেইভাবে নিয়ে আসতে পারি। এরপরে হয়তো অনেক ভ্যারিয়েশন হবে, ফাউন টিউনিং হবে, কিন্তু দরজাটা খুলতেই হবে। কিপিং এ মেজরিটি পপুলেশন অফ বাংলাদেশ আউট অফ দি এলিট ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটে একটা এলিট ভাব আছে, আমরা কখনোই আগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি পাশের দেশ ইন্ডিয়ার কথা সাথে তুলনা করি আর কি। এখানে মিউচুয়াল ফান্ড খুব পপুলার, কেউ ডাইরেক্ট ইনভেস্ট করতে আসে না, সব মিউচুয়াল ফান্ড দিয়ে করে। সো তাদের 13 কোটি 13.5 কোটি ক্লায়েন্ট আছে, রেজিস্টার্ড ক্লায়েন্ট। এর মধ্যে 10.5-11 কোটি টাকা, হ্যাঁ, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে। আবার একজনের পিছনে মানে গ্রুপ করেও তারা করে আর কি। তো আমি একটা জাস্ট নাম্বার বললাম, এর মধ্যে প্রায় 11 কোটি হলো এই স্মল ইনভেস্টার্স। ওকে। সো আমার দেশে এটা হবে না কেন? ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রির সাইজ বাংলাদেশের জিডিপির চেয়ে বেশি। সো আমাদের লক্ষ্য ওইটাই যে আমরা কন্ট্রিবিউট করতে চাই ক্যাপিটাল মার্কেটে এবং এখানে ডিউরেবল সাস্টেনেবল সেভিংস নিয়ে আসতে, যেটা একমাত্রই সম্ভব দেশের আপামর জনসাধারণকে এখানে সম্পৃক্ত করে। সেই ইন্ডিয়ান এই যে 10 থেকে 13 কোটির মধ্যে বললেন, এখানে কোনো আরবান রুরাল অর বেশিরভাগই মফস্বল শহরের, বেশিরভাগই মফস্বল শহর। আমি এখানে এটা বললাম ইনস্টিটিউশন ইনভেস্টার্স বাদ দিয়ে, ওকে, বা সভরেন ফান্ডস আছে ইন্ডিয়াতে, অনেক বিদেশি এরাও। না, আমি যে ডেমোগ্রাফিক পার্টিসিপেশনটা হলো ইন্ডিভিজুয়ালস। এই 13 কোটির মধ্যে 10.5 কোটি হলো এই মফস্বল, ছোট ছোট শহর, এসব জায়গায় আর কি। ওকে, বাকিটা বড় শহরে। সো মিউচুয়াল ফান্ড ইজ এ ভেহিকল ফর দোজ যারা নিজেরা অতটা রিস্ক নিতে পারে না বা বোঝে না, এটা ম্যানেজারকে দিয়ে দিল, এবং ওখানে বৈচিত্র্যময় মিউচুয়াল ফান্ড আছে। আমাদের এখানে কিন্তু কোনো বৈচিত্র্য নাই, একটার সাথে একটা যে তুলনা, ইদানিং কয়েকটা একটু ডাইভার্সিটি দিয়ে সেখানেও কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, যেমন আমরা বলছি ফিক্সড ইনকাম ফান্ড, কিন্তু সে ইকুইটিতে ইনভেস্ট করছে। ওকে, এটাও তো আমরা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড বলছি, কিন্তু বলা হচ্ছে এটার একটা টার্গেট সাইজ থাকবে। এগুলো অনেকটা সোনার পাথর বাটির মতো, এটা কেউ কখনো একটা ভুল করে গেছে, সেটাই আমরা কন্টিনিউ করছি। এটা আমাদের এগুলোও ঠিক করতে হবে যেন মানুষ বুঝতে পারে তার চাহিদা মতো, যে ফিক্সড ইনকাম সিকিউরিটিজে করতে চায় ইনভেস্টমেন্ট, সে ওখানে দিবে, যে ব্যালেন্স ফান্ডে করতে চায় সেখানে দেবে, যে আবার একটু বেশি রিস্ক নিতে চায় সে অনলি ইকুইটিতে যাবে। সেক্টরাল ফান্ড হতে পারে, যে মিউচুয়াল ফান্ড শুধু ব্যাংকেই ইনভেস্ট করে, এরকম কেউ আছে। ফিনান্সিয়াল সেক্টর আছে, আমি ইন্স্যুরেন্স নিলাম, কেউ আছে লার্জ ক্যাপ কোম্পানিতে করবে, এরকম আলাদা আলাদা আপনার যদি বিভাজন থাকে তাহলে যে যার চাহিদা মতো ভাগ করে নিতে পারবে। আমাদের এখানে এটা নাই। মাল্টি স্কিম মিউচুয়াল ফান্ড তো বলতে গেলে নাই। আমাদের গ্রামীণ সিরিজটা মাল্টি স্কিম, গ্রামীণ 1 গেছে, গ্রামীণ 2 চলছে, এটা আমরা ওপেন এন্ড করলাম। ওপেন এন্ডেরও তো আসলে মাল্টি স্কিম দরকার পড়ে না, কিন্তু এটা চরিত্রটাই হলো, নামই এর পরিচয়, মাইক্রো সেভার্স। টার্গেট মার্কেট ইজ মাইক্রো সেভার্স, এবং মাইক্রো সেভারটা মোটামুটি মফস্বল অ্যান্ড গ্রামীণগঞ্জের লোকেরই কথা বলছি। সো আমাদের টার্গেট মার্কেট, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে চলে গেছি। সেটা হলো যে এখন অনেকে ইউটিউব, টিকটক গ্রামে দেখে, গ্রামে মফস্বলে আমাদের অ্যাডগুলো ওখানেই যাবে। তো এর জন্য আমাদের মার্কেট স্টাডি করতে হয়েছে। আমাদের নিজস্ব যে চরিত্র ছিল এতদিন, 20 বছর আমরা ফান্ড ম্যানেজ করেছি যেভাবে, এটা থেকে সম্পূর্ণ থিঙ্কিং আউট অফ দি বক্স বেরিয়ে এসে আমাদের এই নতুন প্রোডাক্টটা করতে হচ্ছে। আমরা সবার সহযোগিতা চাই, আমরা পেয়েছি। বাংলাদেশ ব্যাংক আমাদের অনেক খাটাখাটনি করেছেন, অনেক কিছু ব্যাখ্যা দিতে হয়েছে, কিন্তু আই মাস্ট কংগ্রাচুলেট বাংলাদেশ ব্যাংক টু রিয়েলাইজ হোয়াট উই আর ডুইং, অ্যান্ড তারা আমাদের এই অনুমোদন দিয়ে দিয়েছে ফর গেটওয়ে, এজেন্ট ব্যাংকিং,
বিকজ আপনারা জানেন যে এখানে অনেক ই যে কমার্স, কন্টিনিউয়াস ট্রানজাকশন গুলো ফ্যাসিলিটেট করা। কারণ আপনি জানেন যে আমাদের ই কমার্স নিয়ে কিছু সমস্যা হয়েছে, বড় বড় কোম্পানি ফেলিও, সেখানে বাংলাদেশ ব্যাংক ওয়াজ এ বিট কয়, মানে ওনারা একটু সাই ছিলেন। বাট আমাদের আগ্রহ এবং আমাদের যে প্রস্তাবনা এবং যে লক্ষ্য উদ্দেশ্য, সেটার সাথে তো কেউ দ্বিমত করতে পারে না। আমরা বাংলাদেশের বড় অংশকে তো ফেলে তো রাখি আপনাদের অ্যাপ্লিকেশন এখন হচ্ছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে আছে। এটা হলো পাবলিক সাবস্ক্রিপশন, হ্যাঁ, মানে লাস্ট এন্ড ফাইনাল স্টেজ। এর আগে যে আমাদের ট্রাস্ট ডিড গঠন করা, ব্যাংক অ্যাকাউন্ট এবং খোলা, সাবস্ক্রিপশন শেষ হয়ে যাওয়ার পরেও আপনার নতুন এটা চলতে থাকবে, কন্টিনিউ করতে পারবে। এখানে হলো কি যে এই সাবস্ক্রিপশন পিরিয়ডটাই আমরা পার ভ্যালুতে বিক্রি করতে বাধ্য, মানে 10 টাকা পার ইউনিট। সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে কিন্তু নেট অ্যাসেট ভ্যালুতে, সেটা বেশি হতে পারে, কমও হতে পারে, হ্যাঁ, বাট ওই 10 টাকায় আর না। তো ভালো ফান্ড ম্যানেজারের কাছে পয়সা দেওয়ার সবচেয়ে ভালো সময় আমরা যতটুকু শিখেছি আর কি, যে সাবস্ক্রিপশন পিরিয়ডে। আমি এটা আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো যে আপনার অন্য দুইটা ফান্ড, সেগুলোতে যারা প্রাইমারি ইনভেস্টর ছিল, সাবস্ক্রিপশন করেছিল ফেস ভ্যালুতে, তারা এখন ডিভিডেন্ড কেমন পাচ্ছে বা তাদের এনএভি রিটার্ন কেমন আসছে আর কি? হ্যাঁ, রাইট, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্ন উঠবি তো, আমি যখন নতুন ফান্ড নিয়ে আসছি লোকে বলবে আগের গুলা কি করেছে। তো এখানে একটা কশন, যে আমি আগে যতই ভালো করে থাকি না কেন, ইট ডাজন্ট গ্যারান্টি যে আমি ভবিষ্যতে ভালো করব না। তারপরে আগের পাস্ট পারফরম্যান্সটা দেখে না, একটা ইন্ডিকেটর যে হ্যাঁ কিভাবে দিয়েছে। তো আমাদের এখন দুটো ফান্ড রয়েছে। আমি যে দুটো ফান্ড আমাদের লিকুইডেট হয়ে গেছে, রিডেমশন হয়ে গেছে, ওটা নিয়ে যাচ্ছি না। বাট এখন যেমন গ্রামীণ সিরিজে গ্রামীণ মিউচুয়াল ফান্ড বন্ডের স্কিম 2 আমাদের আছে। এইটা আইপিও সাইজ ছিল 125 কোটি টাকা, সেটা ওই সময় লার্জেস্ট ছিল। মানে স্পন্সর 25 কোটি টাকা দিয়েছিল আর 100 কোটি টাকা আমরা পাবলিক থেকে তুলেছিলাম। ইট ওয়াজ ওভার সাবস্ক্রাইবড বাই 17 টাইমস। তো কাজে বোঝা যায় যে মানুষের তখন আগ্রহটা ছিল। এটা 2008-এ আসে আর কি। এটার বর্তমানে এটার লাইফে এই 2008 থেকে প্রত্যেক বছর ডিভিডেন্ড দিয়ে গেছে। প্রাথমিক অবস্থায় একটু কম ডিভিডেন্ড হয়, কোনো বছর ডিভিডেন্ড মিস হয়নি, কোনো বছর ডিভিডেন্ড মিস হয় নাই। আমরা এটার বর্তমান সাইজ হচ্ছে প্রায় 400 কোটির কাছাকাছি, কারণ আমরা এটা গ্রোথ ফান্ড এবং এটা রিজার্ভ বিল্ড আপ করছি। সো 125 ওখানে পৌঁছেছে প্রত্যেক বছর ডিভিডেন্ড দেওয়ার পরে। আমরা গত বছর 13.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলাম। একটু দুর্যোগের সময় ছিল, কোভিড থেকে বেরিয়ে এসে। অ্যান্ড তার আগের বছর, যেটা কোভিডের সময়, যখন বন্ধ ছিল আমাদের অফিস 4 মাস বন্ধ ছিল অ্যাকচুয়ালি লকডাউনের এটা নিয়ে, তখন আমরা 7% ডিভিডেন্ড দিয়েছিলাম 2020-এ। এই 7% ছিল সকল ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের মধ্যে হাইয়েস্ট ডিভিডেন্ড। বাট এই গ্রামীণ মিউচুয়াল ফান্ডের ইতিহাসে এটা ছিল তার জন্য লোয়েস্ট ডিভিডেন্ড। ওকে, সো দ্যাটস যে আমাদের এই ফান্ডের ইতিহাসে লোয়েস্ট ডিভিডেন্ডটা ওই সেক্টরের ওই বছরের হাইয়েস্ট ডিভিডেন্ড। ওকে, দ্যাট মিন্স যে ডিভিডেন্ড ইনকাম, যে বছর বছর যে আমরা ক্যাশ ইনকাম করি, রাইট, সেটা ব্যাংক রেটের চেয়ে বেশি। আমরা গত বছর 13.5 দিয়েছি। আপনার সঞ্চয়পত্র আমরা গতবার 13.5% এনএভি রিটার্নের খবরটা এবার 15% দিয়েছি, কিন্তু এবার 15%। হ্যাঁ, এনএভি এটার এখন প্রায় 20 টাকার কাছাকাছি। 20 টাকা, তার মানে আমার 10 টাকা এখন 20 টাকা হয়েছে, আর প্রতি বছর আমি সঞ্চয়পত্রের চেয়ে বেশি ইনকাম করছি, which is very আমাদের রিলায়েন্সও যেরকম, আমরা বরাবরই এটাও তাই। এটা 1 বছর ডিভিডেন্ড দিতে পারি না আমরা, এটা অন্য কারণে। এটা একটা অ্যাকাউন্টিং চেঞ্জেস ছিল, আইএফআরএস এ গিয়ে আমাদের প্রভিশন করতে হয়েছিল। আমাদের এটা অ্যাভারেজ আমরা 10, 10.5। ওকে, এটা মোটামুটি। তো এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। এই যে 2008 সালে গ্রামীণ মিউচুয়াল ফান্ড 2 আসছে, আজকে আমরা 2022 সালে 48% আইপিও হোল্ডার্স তার শেয়ার বিক্রি করে নেই, ইউনিট বিক্রি করে নেই। ওকে, তারা ওই আইপিও শেয়ার রেখে দিচ্ছে। সিমিলারলি রিলায়েন্স মিউচুয়াল ফান্ড আমাদের, যেটা রিলায়েন্স ইন্স্যুরেন্সের, এখানে 45% আইপিও হোল্ডার তার ইউনিট বিক্রি করে নেই। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিই আর কি, যেটা আমি জানি না, আমাদের অ্যারাউন্ড 20%, এই গ্রামীণ 2 এর 20% যে ইউনিট আছে, তার 20% ইজ বিং হেল্ড বাই আদার মিউচুয়াল ফান্ডস। আমার যে কম্পিটিটররা আছে, সরকারি বেসরকারি, তারা ওই মিউচুয়াল ফান্ডের 20% হোল্ড করেন। কেন করেন? ওখান থেকে তারা লাভবান হচ্ছেন, সেটা দিয়ে তারা তার ইউনিট হোল্ডারদের ডিভিডেন্ড দিচ্ছেন। সো এটাও আমরা মনে করি এটা আমাদের একটা গর্বের বিষয়, যে আমার মিউচুয়াল ফান্ডে অ্যারাউন্ড 18 থেকে 20% সবসময় অন্যান্য মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনা থাকে। একটা দীর্ঘ বিরতির পর আপনি নতুন একটা মিউচুয়াল ফান্ড নিয়ে এসছেন,
ইট শুড বি ব্রেক থ্রু, যদি Right. আপনার টার্গেট ফিল আপ হয় আর কি। হ্যাঁ, আমাদের একটা কেন এত দীর্ঘ বিরতিতে আপনি দীর্ঘ mutual fund বিরতি মানে কি, নিয়ে এই যে আপনার এগোচ্ছেন? 2010-11-তে যে মার্কেট বিপর্যয় হয়, সেটা সবচেয়ে বড় ধাক্কা কিন্তু এই মিউচুয়াল ফান্ড সেক্টরের উপর দিয়ে গেছে। তখন অনেক নতুন মিউচুয়াল ফান্ড কোম্পানি আসছিল যারা আপনার ওই সময় আটকে যায় তাদের এগুলো, এবং ডিভিডেন্ড দিতে পারছিল না। সে কারণে এটা থেকে যে পুরোপুরি উত্তরণ ঘটেছে তাও আমি বলবো না, এখনও কিন্তু একটা নেগেটিভ পারসেপশন অ্যাবাউট মিউচুয়াল ফান্ড আছে। সো আমরা চাইনি যেন তেন প্রকারের মিউচুয়াল ফান্ড একটা নিয়ে এসে প্লেন ভ্যানিলা দিয়ে আমরা শুধু ফি আয় করব। আমরা চাই যে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে এই সেক্টরে, এবং মানুষের কাছে ভ্যারিয়েশন পৌঁছে দেওয়া, তার আগ্রহ সৃষ্টি করা, সেরকম সুযোগ অ্যাকচুয়ালি ছিল না এই নেগেটিভ পারসেপশনের জন্য। বাট এখানে এই অচলায়তন তো আমাদেরই ভাঙতে হবে যারা স্টেক হোল্ডার এখানে আছি। সেই জন্য আমরা এবার একটা সম্পূর্ণ নতুন ডাইমেনশনের মিউচুয়াল ফান্ড নিয়ে আসছি, অ্যান্ড উই হোপ আমরা প্রথম মিউচুয়াল ফান্ড নিয়ে এসে যেমন আগ্রহ সৃষ্টি করতে পেরেছিলাম, এটাও সেরকম একটা স্ট্যান্ডার্ড মিউচুয়াল ফান্ড হবে যেটা আদার পিপল উইল ইভ্যালুয়েট অ্যান্ড অলসো ডেভেলপ। ডেভেলপমেন্ট তো ইজ এ অনগোয়িং প্রসেস। তবে যে লক্ষ্যটা যে ফিনান্সিয়াল ইনক্লুশন করা, এটা আমাদের প্রাইম মিনিস্টারেরও এজেন্ডা, সরকারের এজেন্ডা, আমাদের এজেন্ডা। কাজে এটা একটা সম্মিলিত রূপ, এবং ব্যাংকিং সেক্টর হয়েছে। আমি শুধু একটা উদাহরণ দিই যে গ্রামীণ ব্যাংক আমাদের এই ফান্ডের যে স্পন্সর, তার মেম্বার হচ্ছে 1 কোটি। দে হ্যাভ 1 crore মেম্বার্স। সো প্রত্যেকে যদি 100 টাকা করে জমায়, তাহলে কত টাকা হয়? আমরা দেখতে পাচ্ছি একটা 100 কোটি ড্রিম ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, Exactly. একটা ভালো অ্যালাইনমেন্টে আছে। হোপ ফর দ্য বেস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইদ ভাই। দর্শক, আর্থিক অন্তর্ভুক্তি আর পুঁজিবাজার, এই দুটি শব্দ এখনো অনেক দূরে। এই দুটোকে সামনে যত এক করে আনা যাবে, পুঁজিবাজার তত স্থিতিশীল হবে, এবং মানুষের জন্য পুঁজিবাজার থেকে লাভবান হওয়ার সুযোগ তত বাড়বে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু।